নমস্কার, আমি চিত্রা। অনেক কিছু বলতে ইচ্ছা করে, তো তারই মধ্যে একটা এরমও কথা যে কিছু কথা কখনো বলা হয়ে ওঠে না। কিছু ভালো লাগার জিনিস অনেকদিন করে হয়ে ওঠে না, হয় না। চেষ্টা করলেও হয় না। আহ, করছি, করব, যাচ্ছি, যাব, বলছি, বলবো করে কেটে যায়। যেমন মনে হয় আমার ভালোবাসা মানুষটাকে আমি এই কথাটা বলবো। হ্যাঁ, বলবো। যেমন প্রপোজ করার আগে হয়, কেউ যখন কারোর প্রেমে পড়ে প্রপোজ করার আগে এই করছি, করবো, ওটা ভয় থাকে মনের মধ্যে। করছি, করব, বলছি, বলবো, শুনছি, শুনবো করতে করতে সে ভালোবাসা মানুষটা অন্য কারোর সঙ্গে পালায়। পালায় ইন দ্য সেন্স, তার আগে অন্য কেউ বাজি মেরে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের মতো। কত লোক লাইনে দাঁড়িয়েছে একটা জবের জন্য, একটা পোস্টের জন্য। সবাই তো সেই পোস্টটা পাবে না, তাই না? যে নাম্বারে আগে আসবে সেই পোস্টটা পাবে। সব ক্ষেত্রে তাই, মানুষের লাইফেও তাই। তুমি মার্কেটে গেলে কোনো একটা জামা পছন্দ হলো, সেই জামাটাও নেওয়ার আগে হয়তো একটা পিসি আছে। তুমি বললে ঠিক আছে আরেকটা ঘুরে আসি, তো যখন তুমি ঘুরে এলে দেখলে ওই পিসটা চলে গেছে, অন্য কারোর পছন্দ নিয়ে নিয়েছে। কারণ এটা তো তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি জিনিসটাকে পছন্দ করছো, যদি তোমার মনে সেটা বেস্ট, মানে অন্য লোকের পছন্দ হতেই পারে, তাই না? তুমি যখন কিছু বিশ্বাস করছো, তুমি যখন কোনো পছন্দ করছো, সেটা তোমার বেস্ট চয়েস হতেই পারে। যখন পছন্দ করছো সেটা তখনই নিয়ে নাও, তাই না? না হলে ওটা হাতছাড়া হয়ে যাবে। আর আমরা জীবনে যেটা করতে চাই অনেক সময় করা হয় না। ভবিষ্যৎ, ফিউচার, টাকা জমাই, আমরা কেউ জানি না কালকে কি আছে আমাদের লাইফে। ঘুম থেকে উঠবো কিনা, কাউকে দেখতে পাবো কিনা, কাউকে হাই হ্যালো করতে পারবো কিনা, মাকে ফোন করে বলতে পারবো কিনা যে মা আমি স্কুলে পৌঁছে গেছি, বা আমার বরকে ফোন করে বলতে পারবো কিনা যে হ্যাঁ ভালো আছি। হুম, একটু সেন্টিমেন্টাল মনে হতে পারে, কিন্তু এটা এটা খুবই সত্যি। আমি এটা ইরফান খানকে তো সবাই চেনেন, বলিউডের নায়ক। খুব খুব ভালো অ্যাক্টর উনি ছিলেন, কারণ কিছু কয়েক বছর আগে উনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। অন্য একটা ভিডিও দেখেছিলাম যে জীবন ছোট না, অ্যাকচুয়ালি যখন আমরা জীবন বাঁচতে শিখি না, তখন অলরেডি আমাদের সময় চলে এসছে মরার। এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু কারণ আমাদের মতন যাদের নর্মাল ফ্যামিলি, বা এমন বলবো না যে সবার 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 ক্ষেত্রে এটা হয়তো সম্ভব, মানে হয়ে থাকে যে যেটা চায় সেটা হয় না। আমি এমনও দেখেছি ডাক্তারের ছেলে, উনি ডক্টর, নামকরা ডক্টর, তার মেয়ে বা ছেলে ডক্টর হননি, ইঞ্জিনিয়ার হয়েছেন। কারণ সব বাবা স্বপ্ন ছিল আমার মেয়ে ডাক্তার হবে, কিন্তু হয়নি। শিক্ষকের ছেলে মাধ্যমিক পাশও করতে পারেনি। এরকম হয়, এক্সেপশনাল তো হয় মানুষের লাইফে। আর কিছু কিছু ফ্যামিলি আছে জেনারেশন টু জেনারেশন ডক্টর, জেনারেশন টু জেনারেশন ওনারা হচ্ছেন বিজনেসম্যান, জেনারেশন টু জেনারেশন ওরা ইঞ্জিনিয়ার। এরকম হয়, এক্সেপশনাল তো আছে। লাইফটা বাঁচতে হবে, আর লাইফটা বাঁচতে গেলে কিছু করতে হবে। কিছু করতে গেলে কি করতে হবে, পয়সা লাগবে। তো যদি তুমি ইনকাম করতে শুরু করো, ইনকাম করো, নিজের ইচ্ছা মতন খাওয়া দাওয়া করো, এমন খেও না যদি হার্টের দোষ হয়ে যায়। ইচ্ছা করে মানে ইচ্ছা মতন খাওয়া দাওয়া করো, ঘোরো, বেরাও, টাকা জমাও কিছু। আর পারলে পাহাড়, সমুদ্র, নদী, বন, জঙ্গল ঘুরতে চলে যাও। পাহাড়, সমুদ্র, নদী ঘুরতে গেলে বুঝবে তুমি কত ক্ষীণ। আমাদের কোনো দাম নেই অ্যাকচুয়ালি। আমরা অন্য কোনো জিনিস কিনতে গিয়ে গ্যারেন্টি খুঁজি, ওয়ারেন্টি খুঁজি, যেখানে আমাদের এত মূল্যবান জীবনেরই কোনো গ্যারেন্টি নেই। সেখানে আমরা একটা কোনো অর্নামেন্টস কিনতে গেলে, আমরা ধরো রোল গোল্ডের কোনো জিনিস কিনতে গেলাম, 6 মাসের গ্যারেন্টি দেয়, ওয়ারেন্টি দেয় 6 মাসের। কালার 6 মাসের মধ্যে কালার চলে গেলে তুমিকে ফ্রিতে করে দেবে। ওই অ্যারন দিয়ে আমরা কিনে আনি, 10%, 15%, 20% ডিসকাউন্টে অর্নামেন্ট কিনে আনি।
আর এটা পুরো সোনার মধ্যে দেখতে লাগছে, কিন্তু সোনা তো নয় প্রথম কথা। তো সোনার গয়না পড়তে গেলেই তুমি গ্যারান্টি পাবেই, সোনার গয়না গ্যারান্টি আছে 9196 তোমাকে দেবে হলমার্ক। তো সেখানে গ্যারান্টি আছে, ওয়ারেন্টি না গ্যারান্টি আছে, সেখানে গ্যারান্টি আছে। ধরো তোমার লাইফকে গ্যারান্টি তো বানাতে পারবে না, কারণ আমার লাইফের কোনো এক্সপায়ারি ডেট নেই পার্টিকুলার যে এত বছর এত বছর। কারোর লাইফ 25-এ শেষ, কারোর 75-এ, কারোর 105-এ, কারোর 1 মাসে, কারোর 1 বছরে। তো এখানে কোনো গ্যারান্টি নেই, কিছুর ওয়ারেন্টিও নেই। তো জীবনকে এনজয় করো, জীবনকে ফুললি ফুললি লাইফটাকে এনজয় করো। আমি বলছি না কোনো উগ্র কোনো কাজ করতে, বাট যখন ভাল লাগবে নিজের মনের কথা শেয়ার করো। বন্ধু বানাও, অনেক ভালো ভালো বন্ধু বানাও। ঘুরে দেখো পৃথিবী, পৃথিবী ঘুরে দেখো, আগে ইন্ডিয়া ঘুরে দেখো, ভারত অনেক জায়গা আছে। নর্থ ইন্ডিয়া, হিমাচল প্রদেশ, তারপর তোমার উত্তরাখণ্ড, ব্যাপক জায়গা। তুমি যদি 1 বছর ধরে থাকো না, সব জায়গা হয়তো কভার করতে পারবে না। তার জন্য কি লাগবে? পয়সা। তো তোমাকে আগে পয়সা ইনকাম করতে হবে। তো আমার তো এটাই প্ল্যান থাকে, সারা বছর কাজ করব, সামার হলিডেতে ঘুরতে যাই বন্ধুর সাথে। তো প্ল্যানটা এখনো চলছে, সো আগেও চালাবো। তোমরাও সঙ্গে সঙ্গে থাকো, ঘুরতে যাও, তোমরাও ঘুরতে যাও, শেয়ার করো কোথায় ঘুরতে গেছো, লাস্ট কোথায় ঘুরতে গেছিলে তোমরা। তো এগুলো শেয়ার করলে আমারও ভালো লাগবে। আমি লাস্টে ঘুরতে গেছিলাম কিছুদিন আগে, মে মাসে ঘুরতে গেছিলাম আমার কলিগের সাথে, কলিগ কাম ফ্রেন্ড, উত্তরাখণ্ড ঘুরতে গেছিলাম। তার আগে এবারে আমার ছোটবেলা কলেজের বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম মহাদেবের কাছে, বাবা কেদারনাথের কাছে। ভগবান মানে বলে না, ডাকলে যাওয়া যায়, আমি এটা বিশ্বাস করি। তো এই কারণে আমি একটা ভিডিও দেখছিলাম যে একজন শেয়ার করছেন, উনি আসামের কামাখ্যা মন্দিরে গেছেন, কামাখ্যা মায়ের মন্দিরে। সেখানে উনি ঢুকে গেছেন। ওখানে তো এখনো পর্যন্ত এরকম জিনিসটা আছে যে ভিআইপি লাইন, নর্মাল লাইন। তো একজন ভদ্রলোক ভিআইপি টিকিট কেটেছেন, কিন্তু কিছুতেই পা নাকি এগোতে পারছেন না, পা এগোতে পারছেনই না, পা এগোতে। তো ওই ভদ্রমহিলা বেরিয়েছে ওনাদেরকে হাত ধরে, যাতে ওরা ভাবছেন তো পায়ে ব্যথা বা কিছু একটা হতে পারে, জাস্ট হেল্প করার জন্য হাতটা জাস্ট ধরে ওনাকে একটুখানি যাতে ঢোকাতে পারেন এই জন্য একটুখানি পুল করার চেষ্টা করছেন। ওনারা বলছেন আমাদের পা এগোতেই পাচ্ছি না। আমরা প্রত্যেক বছর ঠাকুরের কাছে আসি, প্রত্যেক বছর এখানে দাঁড়াই, দুয়ারে গড়ায় দাঁড়িয়ে আমরা ফিরে চলে যাই, আমরা কিছুতেই ভিতরে ঢুকতে পারি না। তার মানে একটাই, তুমি যতই চেষ্টা করে নাও, ভগবান যতক্ষণ না ডাকছে তুমি তার দর্শন করতে পারবে না। তখন আমি বুঝলাম, আমি এবারে প্ল্যানিং করেছিলাম তুঙ্গানাথ যাব, তখন মন্দির খোলেনি যদিও, বাকি জায়গা দেখেছি, কিন্তু যেভাবে দেখা উচিত ছিল, মানে ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, যে জন্য এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, সেই এক্সাইটমেন্ট আমার পরিপূরণ হয়নি। তো আমার মুড খুব অফ ছিল যে আমি যেই জন্য এত পয়সা খরচা করে এলাম সেটাই হলো না। আর তুঙ্গানাথ জানতাম যে মন্দির তো খুলবে না, আমাদের 10 তারিখে 8 তারিখে আমাদের ভিজিট করার কথা ছিল। আমরা 8 তারিখে ভিজিট করেছি তুঙ্গানাথ মহাদেব, কিন্তু খোলা কথা 13 তারিখে। আমি ভাবছিলাম অন্তত মন্দিরে গেট না খুলুক, মন্দিরটাকে আমি টাচ করে আসতে পারবো তার সামনে। কিন্তু মন্দিরের 10 ফুটের মধ্যেও আরও একটা গেট আছে, সেই গেটটা পর্যন্ত বন্ধ ছিল। তখনই জন্য তো ভাবলাম ঠিক আছে, আমি ঠাকুর তোমাকে দেখা করে গেলাম, তুমি আমাকে আশীর্বাদ করো, সমস্ত আমার যত প্রবলেম তুমি সলভ করে দিও, আমার মাথায় হাত রেখো তোমার। কিন্তু এই কামাখ্যা দেবীর মন্দিরের এই ঘটনাটা দেখার পরে, যে ভদ্রমহিলার ভিডিওটা দেখার পর আমার মাথার মধ্যে না কেমন চক্কর চললো একটা, যে ওই জন্যই হয়তো আমি মহাদেবের দেখা পাইনি। কিন্তু যখন কেদারনাথ আমি গেছিলাম, কেদারনাথ মহাদেব, আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম, 2-3 বছর ধরে প্ল্যানিং করছিলাম বন্ধুর সাথে, আমার বন্ধুর সাথে, কলেজের বন্ধুর সঙ্গে। সুযোগ পাচ্ছিলাম না যাবার, টিকিট ক্যান্সেল করছিলাম। আমার স্কুলে ছুটি ছিল না, আমার বন্ধু পুলিশ চাকরি করে, তার ছুটি থাকে না পুজোর সময়। যখন আমার ছুটি তখন ওঠাও ছুটি নেই, যখন আমার ছুটি তখন আমার ছুটি নেই। কিন্তু হঠাৎ করে ও একদিনকে আমাকে ফোন করে বললো আমরা যাচ্ছি, তুই যাবি? এলাম, দাঁড়া আমি চেষ্টা করি একবার স্কুলে কথা বলে। মানে বলবো তোমাকে কি,
আমাকে না বেশি কিছু করতেই হলো না। আমি যে স্কুলে বললাম, ও প্রিন্সিপাল বললো ওকে। তখন কি তারপরে কিন্তু আমাদের ফার্স্ট টার্ম এক্সাম। আমাকে বললো ঠিক আছে তুমি চলে যাও, অসুবিধা নেই। আমি ছুটির যে লিস্ট থাকে আমাদের, এটা কার্ড থাকে, কার্ডে গেলে আমার সাইন করে দিলেন। আমি গেলাম, ভগবানের কাছে দেখা করলাম, সামনে গেলাম, তাকে ছুলাম, তাকে প্রণাম করলাম, পুজো করলাম, প্রার্থনা করলাম, কিন্তু সেইটা এইবারে পেলাম না। ওই কামাখ্যা মায়ের মন্দিরের ভিডিওটা দেখার পরে ভাবলাম যে তার মানে এই জন্যই আমার দেখা হলো না। হয়তো উনি আবার ডাকবেন আমাকে, যখন দেখা হবে তখন দেখা হবে, ভাগ্যে থাকলে উনি ডাকবেন। ভাগ্যটা অনেক বড় কাজ করে। তো লাক, সো সেম থিং আমার। সব দিকে চেষ্টা করছি নিজেকে প্রুফ করার জন্য, নিজের কাছে, কারোর কাছে না। তো দেখব কি হয়। শেয়ার করলাম এটাই যে জীবন একটাই, এনজয় করা লাইফে। ভগবান যদি দেখা করতে ইচ্ছা করে তাকে ডাকো মনে প্রাণে, ভগবান আমাকে তুমি টানো যাতে আমি তোমাকে দেখা করতে পারি। যখন আমি কেদারনাথ দেখা করতেছিলাম, প্রতিদিন কেদারনাথের ভিডিও দেখতাম, আর আমি নিজেকে টেম্পটেড করতাম যে আমাকে যেতে হবে যেতে হবে। ওইটা দেখেই হয়তো ভগবান আমাকে টেনেছিল। তুঙ্গানাথকে আমি তাই করছিলাম, তুঙ্গানাথ দেখার আগে। কিন্তু আমার স্কুলে ছুটির ডেটটা একটু অন্যরকম ছিল। আমরা ভেবেছিলাম যে যেহেতু আমরা ট্রেনে জার্নি করেছি, 4 মাস আগে টিকিট কাটতে হয়েছিল, তো তখন জানতাম না যে আমি স্কুল ছাড়বো বলে। তো সেই হিসাবে আমাদের প্ল্যানিং করা ছিল, যদি আমরা কিছুদিন পরে যেতাম। প্রথমবারে যখন আমরা গেছিলাম তখন আমার বদ্রীনাথ দেখার ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে হয়নি। ভাবলাম কম সঙ্গে এবার দেখে আসবো, এবারে হলো না। এবারে বদ্রীনাথ 12 তারিখে খুলেছে, আর আমাদের 12 তারিখে ট্রেন ছিল। যদি আগে থেকে জানতাম যে স্কুলটা আমাকে কন্টিনিউ করতে দেবে না, আর আমি তাহলে কিছুদিন বাদে যেতাম, তাহলে আমার সবটা ঘুরে আসা হয়ে যেত আচ্ছা করে, ভালো করে। তো বদ্রীনাথ আমাকে ডাকেননি উনি। শ্রীকৃষ্ণ আমাদের ওখানে নারায়ণ রূপ নিয়ে বসে আছেন ওই মন্দিরে, তো উনি আমাকে ডাকেননি। আমি প্রথমে ভাবছিলাম আমি প্রথমে ভাবতাম আমার একটা ধারণা ছিল বদ্রীনাথও হয়তো মহাদেবেরই কোনো একটা অংশ, মানে মন্দির। পরে পরে জানতে পারলাম না, ওখানে আমাদের নারায়ণ থাকেন, নারায়ণ দেব স্বামী থাকেন। তো চেষ্টা, লাইফে এনজয়, চেষ্টা, এটাই তো লাইফ। কাউকে কোনোভাবে দুঃখ না দেওয়া, না কথায়, না মানসিক না শারীরিক, কোনোভাবে আঘাত না করা, এটাই আমাদের মেন থিং। এটাও তো কর্মা বলে একটা জিনিস আছে, তুমি যদি খারাপ করো তোমার সাথে খারাপ হবে, এটা এটা খুবই ন্যাচারাল জিনিস। এটা বিশ্বাস করে না করে, এটা হয়। আমি অনেককে দেখেছি, আমি নিজেকে নিয়ে যদি আমার সাথে কেউ খারাপ করে থাকে, আমি ভগবানকে একটা জানাই যে তুমি বিচার করো। তাকে দেখেছি আমি শাস্তি পেতে। হয়তো সে পার্টিকুলারলি স্বীকার করবে না কারো সামনে, কারণ সে বলতে যাবে না এরকম কিছু না। কারণ আমি যদি কোনো অন্যায় করি, আমি কখনোই স্বীকার করবো না আমি অন্যায় করেছি, তাই না? অন্যায় স্বীকার করাটা, সরি বলাটা বহুত বড় একটা গুণ মানুষের, সেই গুণটা সকলের থাকে না। যাই হোক, আমি অন্য টপিকে চলে যাচ্ছি। যাই হোক, লাইফটাকে এনজয় করো, পয়সা জমিয়ে আগে নিজের ভারতবর্ষটায় ঘোরো, তারপর তো অ্যাব্রড আছেই। অ্যাব্রডের জন্য তো কিছু লাগে না, একটা পাসপোর্ট লাগে, যে পাসপোর্ট তুমি 1 মাসের মধ্যে পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কলকাতায় পাসপোর্ট আছে 1 বছরে। আমার কলকাতা থেকে পাসপোর্ট এসেছিল 1 বছরে, পুরো 1 বছরে, তা পুলিশকে টাকা খাইয়ে। কিন্তু ব্যাঙ্গালোরে আমি যখন পাসপোর্ট রিনিউ করলাম, 1 মাসের মধ্যে পেয়ে গেছি, কোনো টাকা না দিয়ে, না কোনো কিছু করে। অ্যাপয়েন্টমেন্ট পেলাম, অ্যাপয়েন্টমেন্টে গেলাম, চলে এলাম, যে ডকুমেন্ট লাগবে জমা করে চলে এলাম, পাসপোর্ট হয়ে গেল, অ্যাপ্রুভ। আমি 1 মাসের মধ্যে হাতে পেয়ে গেছিলাম। তো ডিপেন্ড করে সিটির ওপরও। ঠিক আছে, আমি কাউকে বদনাম করছি না। আমার শহর কলকাতা, আমার শহর ব্যাঙ্গালোর আমার শহর। এখন 10 বছর ধরে আমি ব্যাঙ্গালোরকেও ভালোবাসি, আমি আমার কলকাতাকেও ভালোবাসি। আমার হৃদয় খুব বড়, ঠিক আছে? যাই হোক, তোমরা ভালো থেকো, ভালো করো। আবার আসবো ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। নমস্কার, টাটা, বাই বাই।